নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার ছোট ছোট ভাই বোন এবং আমার দাদা দিদিদের আরও একবার অনেক অনেক স্বাগত। যিনারা আমার প্রতিদিনের শ্রোতা বন্ধু, তাদের উদ্দেশ্যে বলবো আমার তরফ থেকে থাকলো অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। আর যিনারা আজ আমার চ্যানেলটা ভিজিট করছেন, তাদের উদ্দেশ্যে বলবো আমার তরফ থেকে থাকলো অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ, সাথে সুস্বাগতম। আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভৌতিক গল্প এবং অলৌকিক গল্প নিয়ে আমি উপস্থিত হয়ে থাকি। যদি আমার সেই গল্পগুলো আপনাদের ভালো লেগে থাকে শুনে, তাহলে অবশ্যই লাইক করবেন। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর যদি সত্যিই আমার পাশে থাকতে চান এবং আমার সাথে জুড়ে থাকতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন। তাহলে সব সময়ের জন্য আমার সাথে জুড়ে থাকবেন এবং আমি যখনই যে রূপ ভিডিও দেব সময় মতো আপনারা নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের আরও একবার আন্তরিক ভালোবাসা এবং স্বাগত জানিয়ে আমি আজকের গল্প শুরু করছি। আজকের গল্পটা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা রাতের অতিথি। সেকালে যখন ট্রেন ছিল না, বাস ছিল না, তখন লোকে প্রাণের মায়া ত্যাগ করেই দলবদ্ধ হয়ে পায়ে হেঁটে দূর দেশে যাত্রা করত। পথে চোর ডাকাতের নির্যাতনও ভোগ করত অনেকে। কেউ কেউ প্রাণ হারাত। তাই লোকে যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করেই পথ চলত। এইরকম একটি দল চলেছে তীর্থযাত্রায়। উদ্দেশ্য কাশীতে বিশ্বনাথ দর্শন করে মথুরা হয়ে বৃন্দাবন যাবে। এই দলটিতে গোলক নামে এক তরুণ ছিল। তার বাড়ি ছিল বর্ধমান জেলার মেমারি গ্রামে। সে অবশ্য সেখানে যাবে না, তার গন্তব্যস্থল হল গয়া। গয়ায় গিয়ে গদাধরের পাদপদ্মে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করে ফিরে আসবে সে। এই দলের সঙ্গে যেতে যেতে গোলক হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। সঙ্গের লোকেরা ওকে অসুস্থ অবস্থাতেই ফেলে রেখে চলে গেল। যাওয়ার আগে বলে গেল, আমরা পাশের গ্রামে তোমার জন্য কাল সকাল পর্যন্ত অপেক্ষা করব। আশা করি এর মধ্যে তুমি আমাদের ধরে ফেলবে। গোলক আচ্ছা বলে একটি গাছতলায় গাছের গুঁড়িতে ঠেস দিয়ে শুয়ে পড়ল। ওর অসুস্থতার কারণ অবশ্য অন্য কিছুই নয়, শুধু পথশ্রমে এবং রোদে ঘুরে ভীষণ গা মাথা ঘুরছিল। চোখে মুখে জাল পড়ে আসছিল। দলটির সঙ্গে পায়ে হেঁটে এগোনোর মতো সমস্ত শক্তি হারিয়ে ফেলেছিল সে। যাই হোক, ক্লান্ত অবসন্ন দেহে গাছতলায় শুয়ে গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল গোলক। ঘুম যখন ভাঙল, তখন শরীরও সুস্থ হয়েছে। গোলক চোখ মেলে দেখল চারিদিকে শুধু বন জঙ্গল আর ঘন অন্ধকার। এই অন্ধকারের তো সারাটা রাত গাছতলায় পড়ে থাকা যায় না। তাই একটু নিরাপদ আশ্রয়ের জন্য এগোলো সে। খানিক যাওয়ার পর এক জায়গায় একটু আলো দেখতে পেয়ে আশান্বিত হলো। আলো লক্ষ্য করে এগিয়ে গিয়ে সে দেখল এক বর্ধিষ্ণু চাষি পরিবারের বাড়ি সেটা।
বাড়ির সামনে মাটির দাওয়ায় বসে এক বৃদ্ধ তামাক সেবন করছিলেন। গোলক গিয়ে বিনীতভাবে তাকে বলল, মহাশয়ের কাছে আমার একটি নিবেদন আছে, রাখতে পারি কি? বৃদ্ধ ভদ্রলোক হুঁকো থেকে মুখ তুলে বললেন, কে আপনি? আমি একজন পথিক, দলছুট হয়ে একা পড়ে গেছি। আপনি আমাকে এক রাতের জন্য আপনার বাড়িতে আশ্রয়ের ব্যবস্থা করে দিতে পারেন? বৃদ্ধ দাওয়া থেকে নেমে এসে গোলকের মুখের দিকে তাকিয়ে বললেন, নিশ্চয় পারি, কিন্তু মহাশয়ের পরিচয়? গোলক বলল, দেখুন, আপনি আমার বাবার বয়সী লোক। এখন থেকে আপনি আমাকে আপনি আজ্ঞে করবেন না। আমার পরিচয় আপনাকে দিচ্ছি। আমার নাম গোলক বিহারী ভট্টাচার্য, বাড়ি মেমারি। যাচ্ছি গয়াধামে আমার বাবা এবং অন্যান্যদের পিণ্ডদান করতে। আজকের রাতটুকু শুধু আপনার বাড়িতে আমি থাকতে চাই। বৃদ্ধ খুবই খুশি হলেন গোলকের কথায়। বললেন, নিশ্চয়ই ভায়া, অমন একটি সৎকর্মে যখন যাচ্ছ, তখন আমার এখানে আহার আশ্রয় কিছুরই অভাব হবে না। আজ রাত্রে এখানে থেকে কাল ভোর ভোর রওনা দিও। গয়া এখান থেকে খুব বেশি দূর নয়। গয়া যাওয়ার সোজা একটা পথ রয়েছে। কাল ভোরে আমি সেই পথটা তোমায় দেখিয়ে দেব। এটা সীমান্তের গ্রাম, বিহার বাংলা বর্ডার। এই বলে বৃদ্ধ গোলককে পরম সমাদরে ভেতর বাড়িতে নিয়ে গেলেন। বেশ অবস্থা সম্পন্ন চাষি পরিবার। ঘর গেরস্থালি জমজম করছে। মেয়েরা রান্নাঘরে রান্নাবান্না করছে, ছেলেরা দাওয়ায় বসে সুর করে পদ্য পড়ছে। বৃদ্ধ গোলককে নিজের শোয়ার ঘরে নিয়ে গিয়ে বসালেন। তারপর শুরু করলেন নানা রকমের গালগপ্প। এদেশে নীলকর সাহেবরা কিরকম অত্যাচার করেছে, ইংরেজদের এদেশ থেকে কেন তাড়ানো হবে না, সেই সব আলোচনা করতে লাগলেন। এরই ফাঁকে এক সময় বললেন, আমি অনেক দিন ধরে ঠিক তোমারই মতন একজনের প্রতীক্ষা করছিলাম, যে গয়ায় গিয়ে পিণ্ডি দিতে যাবে। গয়ায় যাওয়া কি চারটিখানিক কথা? কত বন জঙ্গল নদী নালা পার হয়ে তবে আসতে হবে, পাহাড় পর্বত ডিঙ্গোতে হবে। তা ভায়া, আমার একটা উপকার করতে পারবে তুমি? বলুন, কি উপকার? আমি আমার সাধ্যের মধ্যে হয় যদি, তাহলে অবশ্যই করব। তোমার সাধ্যের মধ্যেই হবে, তুমি তো গয়ায় যাচ্ছ। তা বলছিলাম কি, আমি তোমায় কয়েকটা নাম দেব। সেই নামে তুমি কয়েকটা পিণ্ডি দিয়ে আসবে। এটা যদি তুমি করতে পারো, তাহলে তোমার কাছে আমি সত্যি কৃতজ্ঞ থাকব। গোলক বলল, এ আর এমন কি কথা, নিশ্চয়ই দেব। আমি যে শুধু আমার বংশের লোকেদের জন্য পিণ্ডদান করতে যাচ্ছি তা তো নয়। আমার চেনা জানা বহু লোকের নাম গোত্র লিখে নিয়ে যাচ্ছি। এক এক করে সবাইকেই পিণ্ড দেব। তোমার ভালো হোক, তবে তুমি কিন্তু আমার অনুরাগটাও রক্ষা করবার চেষ্টা করো, কেমন? এই কথা আপনাকে আর দ্বিতীয়বার বলতে হবে না। আপনি এখনই একটা কাগজে কার কার নামে পিণ্ডদান হবে তা লিখে দিন।
বৃদ্ধ তো আনন্দের আতিশয্যে ঘর থেকে বেরিয়ে গিয়ে জোর গলায় বলতে লাগলেন, শোনো শোনো, তোমাদের সবাইকে বলছি, আমাদের বাড়িতে আজ যিনি অতিথি হয়ে এসেছেন তার যেন কোনো রকম অসুবিধে না হয়। এখানে খুব ভালো করে এর পরিচর্যা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। ইনি গয়ায় যাচ্ছেন পিণ্ডি দিতে। আমাকে কথা দিয়েছেন আমি যে যে নাম লিখে দেব উনি সেই সেই নামে একটি করে পিণ্ডি দিয়ে আসবে। তাই নাকি? হ্যাঁ। বলার সঙ্গে সঙ্গেই বাড়ি শুদ্ধ লোক সবাই দরজার কাছে এসে হুমড়ি খেয়ে গোলককে দেখতে লাগলো। অতগুলো মানুষের জোড়া জোড়া চোখের সামনে খুবই অস্বস্তি হতে লাগলো গোলকের। বৃদ্ধ সেটা বুঝতে পেরে ধমক ধামক দিয়ে তাড়ালেন সবাইকে। বললেন, এ কি অসভ্যতা, এ কি অসভ্যতা করছো তোমরা? উনি তো কথা দিয়েছেন আমাকে, অমন হুমড়ি খেয়ে পড়বার কি আছে? যাও, যে যার কাজে যাও। বলে সবাইকে হাঁটিয়ে আবার খোশ গল্পে মেতে উঠলেন দুজন। গোলক বলল, কই নামগুলো লিখে দিন। দেব ভায়া, দেব বলেই তো কতদিন ধরে হা পিত্তেশ করে বসে আছি। আগে খাওয়া দাওয়া হোক, তারপর মাথা ঠান্ডা করে সব কিছু করা যাবে। এমন সময় এক গলা ঘোমটা দিয়ে সম্ভবত বৃদ্ধের পুত্রবধূ দোরগড়ায় এসে বলল, ওনার ঠাঁই হয়ে গেছে বাবা, আসতে বলুন। বৃদ্ধ বললেন, হয়েছে? কোথায় দিলে? দালানে? হ্যাঁ। বৃদ্ধ গোলককে দালানে এনে বসালেন। সত্যিকারের ভদ্র পরিবার হলে যা হয়, সকলের সে কি সুমধুর আতিথেয়তা। ভাত, ডাল, ভাজা মাছের কালিয়া, কোনো কিছুই বাদ নেই। এর ওপর একজন বড় একটি বগি থালায় মস্ত একটি মাছের মুড়ো এনে পাতের কাছে রাখল। মুড়োর বহর দেখে গোলকের তো চোখ কপালে উঠে গেল। বৃদ্ধ বললেন, এ আমার পুকুরের মাছ ভায়া, আমার বড় ছেলে ধরেছে। গোলক বলল, কিন্তু এত সব আয়োজন আমি খেতে পারবো কেন? খুব পারবে, বেশ ভালো করে পেট ভরে খাও। কবে বাড়ি থেকে বেরিয়েছো, কবে পৌঁছবে তার কি ঠিক আছে? গোলক মাথা হেঁট করে খেয়ে যেতে লাগলো। বৃদ্ধ সেই অবসরে কাগজ কলম নিয়ে বসলেন। অনেক ভেবেচিন্তে একটা নামের তালিকাও তৈরি করে ফেললেন। তারপর খাওয়া দাওয়ার পর গোলক যখন বিছানায় শুতে এলো, বৃদ্ধ তখন তালিকাটি দেখালেন গোলককে। মোট 12 জনের নাম আছে তাতে। এর মধ্যে একটি নাম কৃষ্ণকান্ত ভাদুরী। বৃদ্ধ বললেন, তুমি তো পিণ্ডি দেবে, তবে ভায়া হুঁশ রেখো, এই নামটি যেন কোনো রকমে বাদ না পড়ে। কেমন? গোলক বলল, না না, বাদ পড়বে কেন? কোনো নামই বাদ পড়বে না। কাগজটি যথাস্থানে রেখে গোলক শুয়ে পড়ল। বৃদ্ধ এক পাশে শুলেন। মাটির ঘর, খড়ের চালা। সারাদিনের হাঁটার পরিশ্রমে ক্লান্ত গোলক পরিতৃপ্ত আহারের ফলে শোয়া মাত্রই ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল বৃদ্ধের ডাকে। তখন শেষ রাত। বৃদ্ধ ডাকলেন, ভায়া, ওহে ভায়া, এবার উঠে পড়ো। রাত শেষ হয়ে আসছে, অনেক দূরের পথ যেতে হবে তোমাকে। গোলক উঠে পড়ল। তারপর মুখ হাত ধুয়ে যাওয়ার জন্য তৈরি হলো। বৃদ্ধ বললেন, তাহলে ভায়া যা বললাম মনে আছে তো?
এই নামটা যেন কোনো রকমে বাদ না পড়ে। তবে তোমাকে দিয়েও আমি এমনি কাজ করাবো না। তুমি পিণ্ডি দিয়ে ফিরে এলে তোমাকে আমি যা দেব তা তুমি কল্পনাও করতে পারবে না। কিন্তু ভায়া, একটি কথা, এই কৃষ্ণকান্ত ভাদুড়ি যেন বাদ না যায়। গোলক বলল, আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে? করো। আমি তো আপনাকে বারবার বলছি কোনো নামই বাদ পড়বে না, তা সত্ত্বেও আপনি বিশেষভাবে ওই নামটির ওপরই জোর দিচ্ছেন কেন? বৃদ্ধ একটু চুপ করে থেকে বললেন, ওটা আমার নাম। গোলকের তখন চোখ কপালে উঠে গেছে। তার মানে? তাহলে তোমাকে সত্যি কথাটাই খুলে বলি। এই যে তুমি এখানে এসে যাদের দেখলে, এরা সবাই আমার পরিজন, কিন্তু এরা সবাই মৃত, এমনকি আমিও। কলেরার মোড়কে সেবার গ্রাম উজাড় হয়ে যাওয়ায় আমরা সবাই মরে ভূত হয়ে গেছি। কাজেই তোমাকে আমার একান্ত অনুরোধ, তুমি গদাধরের পাদপদ্মে আমাদের নামে একটি করে পিণ্ডি দিয়ে এসো, তাহলে আমরা সবাই উদ্ধার হয়ে যাব। গোলক ভয়ে ভয়ে বলল, আমি তাহলে রওনা হই এবার। হ্যাঁ, চলো, তোমাকে একটা সোজা রাস্তা দেখিয়ে দিই। এই বলে বৃদ্ধ বাড়ির বাইরে নিয়ে এলেন গোলককে। এসে বললেন, আর হ্যাঁ, ওই যে ওখানে বেল গাছটা দেখছো, ওই বেল গাছের নিচে আমাদের পিতৃপুরুষের 10 ঘড়া সোনার মোহর পোতা আছে। বাড়ি যাওয়ার সময় ওই মোহরগুলো তুমি নিয়ে যেও। তবে একটা কথা, যদি দেখো ওই বেলগাছটা শেকড় শুদ্ধ উবড়ে পড়েছে, তবেই জানবে আমরা উদ্ধার হয়েছি, এবং ওই মোহরে তুমি হাত দেবে। নচেত যদি দিন মানে আসো, আমার জন্য সন্ধে পর্যন্ত অপেক্ষা করবে। কেমন? গোলক বলল, আচ্ছা, বলে বৃদ্ধের নির্দেশিত পথে রওনা হলো। বৃদ্ধ বললেন, এমনিতে গয়া এখান থেকে 7 দিনের পথ, তবে আমার প্রভাবে তুমি এই পথে গেলে কাল সকালেই পৌঁছে যাবে। গোলক সেই পথেই অগ্রসর হলো। যথা নিয়মে গয়ায় গিয়ে নিষ্ঠার সঙ্গে সকলেরই পিণ্ডদান করল গোলক। বিশেষ করে বৃদ্ধের অনুরোধে তাঁর পিণ্ডটাই ভালো করে দিল। তারপর মোহরের লোভে আবার এসে উপস্থিত হলো সেই স্থানে। তখন ভর্তি দুপুরবেলা। রাতের অন্ধকারে বৃদ্ধের যে বাড়িটি সে দেখেছিল, সেই বাড়িটি এখন দেখলো ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে। কিন্তু এ কি, বেলগাছ ওপড়ায়নি কেন? তাহলে কি ওরা উদ্ধার হয়নি? যাই হোক, বৃদ্ধের কথা মতো গোলক সন্ধে পর্যন্ত অপেক্ষা করতে লাগলো। সন্ধ্যের পরই বৃদ্ধের আবছা শরীর ফুটে উঠল সেই ভাঙা বাড়ির ভেতর থেকে। বৃদ্ধ বেরিয়ে এসে বললেন, তোমাকে ধন্যবাদ ভায়া, আমার বংশের সবাই উদ্ধার হয়ে গেছে, একমাত্র আমি ছাড়া। গোলক বলল, কেন? আপনার পিণ্ড তো আমি বেশি যত্ন করে খুব ভালোভাবে দিয়েছি। তা দিয়েছ, তবে কি জানো, আমি অত্যন্ত খুঁতখুঁতে লোক। আমার পিণ্ডিটার ওপর একটা চুল পড়ে গিয়েছিল, তাই আমি সেটা খেতে পারিনি। তোমাকে আমার জন্য আর একবার কষ্ট করে যেতে হবে লক্ষ্মী ভায়া আমার। গোলক বলল, বেশ বেশ, যাব। বৃদ্ধ বললেন, তাহলে আর দেরি না করে তুমি এখনই চলে যাও,
সোজা পথটা তোমাকে আমি বাতলে দিচ্ছি। বৃদ্ধের নির্দেশ মতো পথ ধরে সেই রাত্রেই আবার গয়ায় ফিরে এলো গোলক এবং রাতটা ধর্মশালায় কাটিয়ে পরদিন সকালে আবার বেশ ভালো করে পিণ্ডি দিয়ে বৃদ্ধের নামে ফিরে এলো। কিন্তু এ কি, বেলগাছ তো ওপড়ায়নি, যেমনকার গাছ তেমনই আছে। গোলকের মনটা খুব খারাপ হয়ে গেল। তবু সে সন্ধে পর্যন্ত অপেক্ষা করতে লাগলো। সন্ধে উত্তীর্ণ হতেই বৃদ্ধের আবির্ভাব হলো। একটু যেন কুণ্ঠার সঙ্গেই বৃদ্ধ বললেন, না ভায়া, আমি আর উদ্ধার হলাম না। কেন, আমার কি আবার ত্রুটি হলো? না, এবার হলো কি, অন্যান্য কিছু ভূত যারা আমার বন্ধু বান্ধবের মতো এবং স্থানান্তরে ছিল, তারা কিভাবে যেন খবর পেয়ে এসে হাজির হলো আমার কাছে। তারা কিছুতেই আমাকে ছাড়ল না। সবাই এসে হাতে পায়ে ধরতে লাগলো। বলল, আমি উদ্ধার হয়ে গেলে ওরা একেবারে অসহায় হয়ে পড়বে। তাই ওদের মুখ চেয়ে তুমি যখন পিণ্ডি দিচ্ছিলে, আমি তখন মুখে বট পাতা চাপা দিয়ে বসেছিলাম। যা, তাহলে তাহলে আর কি হবে? আমি যেখানেই ছিলাম তেমনই রইলাম। তবে হ্যাঁ, তোমার সঙ্গে বেইমানি করব না আমি। ওই বেল গাছের গোড়ায় 10 ঘোড়া মোহর পোতা আছে, ও সবই তুমি নিয়ে যাও। তা না হয় নেব, কিন্তু 10 ঘোড়া মোহর আমি বইব কি করে? সে ভাবনা আমার। বলেই বৃদ্ধ 3 বার হাততালি দিলেন। তালি দেওয়ার সঙ্গে সঙ্গেই বিচ্ছিরি চেহারার কিছু ভূত এসে হাজির হলো সেখানে। বৃদ্ধ বললেন, ওই বেলগাছের নিচে 10 ঘোড়া মোহর আছে, বার করো। ভূতেরা তাই করল। ওগুলো নিয়ে তোমাদের বর্ধমান জেলার মেমারি গ্রামে যেতে হবে, ওর বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে। এই তো? হ্যাঁ, যথা আজ্ঞা। উনিও তাহলে আমাদের সঙ্গেই আসুন না কেন? বৃদ্ধ বললেন, খুবই ভালো হয় তাহলে। তবে একটা কথা, উনি কিন্তু আমার অতিথি এবং আমার বিশেষ উপকার করেছে। ওর যেন কোনো রকম অসুবিধে না হয়, সেদিকে কিন্তু নজর রাখবে। ভূতেরা বলল, সে আমরা জানি, ও বিষয়ে কিছু বলে দিতে হবে না আপনাকে। ওকে আমরা রাজার মর্যাদায় নিয়ে যাব। বৃদ্ধের কথা মতো ভূতেদের সাহায্যে গোলক 10 ঘোড়া মোহর নিয়ে ঘরে ফিরল। সে এবং তার বাড়ির লোকেরা খুব চাপা বলে মোহরের কথা কেউই জানতে পারল না। কিন্তু অল্প দিনের মধ্যেই গোলক মস্ত বড়লোক হয়ে উঠল। তো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আর যদি সত্যি আমার গল্প ভালো লেগে থাকে, আমার বলার ধরন ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার সাথে জুড়ে থাকবেন, এবং অবশ্যই অল নোটিফিকেশানটাকে অন করে দেবেন। তাহলে আমি যেই রূপ গল্প নিয়ে উপস্থিত হব সময় মতো আপনারা নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন। যদি পারেন তো আপনাদের মতো গল্পটা উপভোগ করতে পারবে আপনার বন্ধুরা, তার জন্য আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। আর আবার একবার বলছি, আমার যারা প্রতিনিয়ত বন্ধু তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই আমার তরফ থেকে থাকলো আন্তরিক ভালোবাসা। আর যিনারা আমার নতুন বন্ধু তাদের উদ্দেশ্যে বলছি আরও একবার আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা রইল আমার তরফ থেকে। যতক্ষণ না নতুন গল্প নিয়ে উপস্থিত হচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।